ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে আমার সঙ্গে রয়েছে অনুজয় চ্যাটার্জি, যার সিরিজ আমরা বেশ কিছুদিন আগে দেখলাম, লজ্জা 2, এবং তাছাড়াও ডিটেকটিভ চারুলতা। তো অনুজয়দা, কেমন আছো? ভালো আছি। আমার মনে হয় যে কেমন আছি এই প্রশ্নটা হচ্ছে যে প্রতিদিনের একটা উত্তর থাকে, মানে প্রতিদিন কেমন আছি, মানে এমনি আগাগোড়া আপনি ভালোই আছি। আর হচ্ছে আজকে আমার খুব একটা সকাল থেকে খুব একটা কাজ টাজ কিছু মানে আলাদা করে কিছু নেই, ফলে একটা রবিবারের মতোই মনে হচ্ছে। আজকে সোমবার সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ, শুটিং, হ্যাঁ, শুট করতে গিয়ে বারটার গুলো গুলিয়ে যায়, শুধু দিন মাথায় থাকে, মানে ডেট মাথায় থাকে। ফলে হ্যাঁ। আজকে আমার রবিবারের মতোই মনে হচ্ছে, আমার বিকেলের পর কাজ, ফলে এই সময়টা আমি খুবই আনন্দে আছি। তো দাদা, তুমি আমাকে প্রথমে যেটা বলো, প্রথমে আমরা একটু সিনেমার টপিকটা ছেড়ে যদি আমরা একটু অডিও স্টোরিতে যদি আসি। তুমি তো অডিওতে স্টোরিতে বহুদিন ধরে করছো, তুমি সানডে সাসপেন্স, এবং এখনো তুমি করে যাচ্ছ গপ্পমীরের ঠেক। সেখানে প্রায় প্রত্যেকটা গল্পতেই আমরা তোমাকে দেখতে পাই। এই যে অডিও স্টোরি করব, এই ভাবনাটা তোমার মাথায় প্রথম কবে আসে? মানে একটা যে অডিও স্টোরিতে যে মানে আমি ঢুকবো, সেখানে সেই মানে তুমি তো অ্যাকচুয়ালি থিয়েটার করো, তো এবার সেটা এখানে অডিও স্টোরিতে শিফট হওয়াটা কিভাবে? প্রথমত হচ্ছে যে আমি সানডে সাসপেন্স করিনি, আমি মহাভারত করেছিলাম মির্চির। হ্যাঁ, আর হ্যাঁ। অডিও স্টোরির মূলত আমি মানে গপ্পমিরই আর কি করা হুম। হয়। আর অডিও স্টোরিতে আসলে আমি অডিওর মানুষ নই, মানে অডিওর যে ট্রেনিং বলো বা সেইটার আমি অডিওর মানুষই নই। তো আমি একটু কুণ্ঠাতেই থাকতাম যে মানে প্রথম যখন অডিওর কাজ আমি যে পেরে উঠবো কিনা বা প্রথম এটা আমার মানে মাথায় কিছুই আসেনি। আমি এক সময় মানে কাজ খুঁজছিলাম যে তখন আমার মানে থিয়েটারের বাইরে একটু রোজগারের প্রয়োজনে কাজ করছিলাম। তখন আমার এক থিয়েটারেরই বন্ধু দাদা প্রবালদা বলে যে অমুক একটি প্ল্যাটফর্মের জন্য ভয়েসের প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে বই পড়ার জন্য। তখন ইন্দ্রানিধির সঙ্গে আমার আলাপ হয়, ইন্দ্রানিধি বলেন ভয়েস পাঠাতে, এবং সেইভাবে আমার শুরুটা হচ্ছে উপন্যাস পড়া দিয়ে, মানে আমি স্টোরি টেলের জন্য উপন্যাস পড়তাম। তো সেইটাই আমার শুরু, এবং এই কাজটা আমার ভালো লাগে। কাজটা করতে গিয়ে এমনিতেই পড়তে আমার মানে পড়ে শোনাতে খুব ভালো লাগে। তো সেইটা আমি খুব মজা পাই যে ওইটা করতে। তারপরে না কাজ থেকেই কাজ এসছে, মানে আমি আলাদা করে অডিও স্টোরি করবো বলে আমি কিছু করিনি। কাজটা মানে একেবারেই একটা অর্থের প্রয়োজনে করতে যাওয়া কাজ, কিন্তু তার প্রতি আমার কোনো মানে অশ্রদ্ধা বা হেয় এইটা কোনো ছিল না। আমি ভয়েই ছিলাম যে আদৌ পারবো কিনা কাজটা। কিন্তু এবং কাজ করতে করতেই আমি যেটুকু শিক্ষা আমার সেটা কাজ করতে করতেই। আচ্ছা, আর তুমি আর একটা কথা যেটা বলেছিলে গপ্পমীরের থেকে, একটা তুমি শর্টসে বলেছিলে যে এই গপ্পমীরের ঠেকটাতে প্রচুর লোক উপকৃত হচ্ছে, কারণ তুমি বলেছিলে তুমি একবার ট্রেনে যাচ্ছিলে, তখন তুমি লোকের কাছ থেকে শুনেছিলে যে তাদের মানে ভালো থাকার ওই একদিনের ভালো থাকার এই হচ্ছে গপ্পমীরের ঠেক, কারণ তারা ওটা শুনেই ভালো থাকে। তো তোমার কাছে এই ফিডব্যাক গুলো সবসময় কেমন লাগে? কারণ সবসময় গপ্পমীরের ঠেক থেকে আমরা কোনোদিন নেগেটিভ ফিডব্যাক পাই না, পজিটিভ ফিডব্যাক। যে প্রত্যেকটা গল্পের ক্ষেত্রে তোমার কাছে ফিডব্যাক গুলো কি তোমাকে কোনো একটা জায়গায় গিয়ে আরো বেটার কাজ করব, আরো অডিও প্ল্যাটফর্মে কাজ করব, এটার কি একটা ইন্সপায়ার করে? না এমনি মানে যে আমি মানে খুব ভালো লাগছে তুমি এই ঘটনাটা মনে রেখেছো। এটা আমার কাছে ব্যক্তি জীবনে খুব আশ্চর্য একটা ঘটনা। তার কারণ আমি ট্রেনে ফিরছিলাম শান্তিনিকেতন থেকে, এবং উল্টো দিকে দুজন মানুষ বসে ছিলেন। আমি নিশ্চিত তারা আমার মানে ছবি বা সিরিজের পার্ট তারা দেখেননি। তারা আমায় চিনতে পেরেছেন গলা দিয়ে। তারা আমায় জিজ্ঞেস করলেন, আপনার গলাটা চেনা লাগছে, আপনি কি অমুক, আপনি কি এই করেছেন? তো আমি খুব আশ্চর্য হয়েছিলাম। তো তারপরে তাদের সঙ্গে কথা শুরু হয়, এবং তারা বলে তারা চাকরি খুঁজছেন। আর এই ভারতবর্ষে চাকরি খোঁজা যে কতটা কষ্টকর, কতটা মানে আশঙ্কার, সেটা আমরা সবাই জানি। ফলে তাদের সেই এই হতাশার একটা সময়ে তারা গপ্পমীর শোনেন, এবং তারা আলোচনা করেন যে ওই গল্পটা শুনলি, এই গল্পটা শুনলি। হ্যাঁ, এইটা আমার খুবই চমৎকার লেগেছিল। আমার মনে হয়েছিল যে এইটা যদি কোনো একটা কাজ, এটা তো তাদের জীবনে একটা রিলিফের মতো কাজ করছে। আমি আর কিছু পারবো না তাদের জীবনে করতে, কোনো যে বেসিক উপকার সেটা আমি করতে পারবো না, কিন্তু আমার অজান্তেই যদি এইটুকু রিলিফ আমি দিতে পারি, সেইটা একটা আমার কাছে খুবই ইন্সপায়ারিং একটা ঘটনা। এবং মানুষ কাজ করে সেটা তো একটা নিজের ভালো লাগার জন্য অবশ্যই, অন্যের অনুমোদনের জন্য আমরা মানে, কিন্তু অন্যের অনুমোদনও আমরা না মনের কোনায় কোথাও একটা চাই। আমি একটা জামা পরলাম আমার ভালো লাগছে বলে, কিন্তু রাস্তায় বেরোলাম, যদি আমার এক বন্ধু বলে যে বাহ কি সুন্দর লাগছে তোকে, একটা বাড়তি আনন্দ দেয়। তো সেই রকমই আর কি, যে সেইটা যদি অন্য মানুষের কাছে আমার কাজ বা আমাদের কাজ, মানে যে কোনো কাজই তো একার আমার বলে এরকম হয় না, যে কোনো কাজে অনেক মানুষ জুড়ে থাকেন। তো সেই কাজটা যদি কারোর কাছে মানে তার আনন্দের বিষয় হয়, হুম,
মানে আনন্দ, মানে আমি বলছি যে ভেতর থেকে একটা উচ্ছ্বাসিত যে আনন্দ, সেইটা যদি হয় তাহলে সেটা আমার কাছে সত্যি সত্যি ইন্সপায়ারিং। আচ্ছা, আর দাদা তোমার আমরা দেখেছি যে হইচইতে অনেকগুলো কাজ হয়ে গেছে, ক্লিকেও অনেকগুলো কাজ তুমি করছো, হ্যাঁ। এখনো করছো, হইচই ক্লিক দুটো মিলিয়ে চলছে। এই যে তোমার একদিনে পরপর দুটো কাজ রিলিজ হলো, বা একটা তোমার ডিটেকটিভ চারুলতা এবং তোমার লজ্জা 2, হুম, এটা হুম। কেমন লাগছে? এটা আমার বোধহয় এর আগে কখনো হয়নি এরকম, এটা প্রথম হলো। আর যেটা আনন্দের আমার কাছে সেটা হচ্ছে দুটো চরিত্র একেবারে দুরকম। হুম। এভাবে আমি ভাবিনি কখনো, মানে এই যে দুটো চরিত্র দুরকম, সবকটা চরিত্রই আলাদা, সেটা আলাদা আলাদা ভাবেই করা, সেটা আলাদা করবো বলেও আলাদা করে ভাবার কিছু নেই। এটা আমার বিশ্বাস যে চরিত্রটাকে তার মতো করে ব্যবহার করলেই, তার মন বোঝার চেষ্টা করলেই নিজেই আলাদা হয়ে যাবে। আলাদা করে আমি ওইটা ওখানে করেছি, এটা এখানে আলাদা করবো বলে আমার মনে হয় কেমন একটা গন্ডগোল হয়ে যায়। এটা তো যাই হোক, প্রসঙ্গের বাইরে কথা বললাম, কিন্তু সেটা হচ্ছে যে এই দুটো কাজ দুজন অদিতি দিদির সঙ্গেও আমার, আমি মানে এটা আমার দ্বিতীয় কাজ, মানে লজ্জা করেছিলাম, তারপর লজ্জা 2, এবং জয়দীপদার সঙ্গে আমার তৃতীয় কাজ। দুজনের সঙ্গেই নির্দেশক হিসেবে আমার খুব একটা মানে একটা মানে ভালো লাগা আছে দুজনের প্রতি। তারা তারা অভিনেতাকে যে স্পেসটা দেন সবটা মিলিয়ে, ফলে সেটাও একটা বাড়তি আনন্দের ঘটনা। এবং একজন মানুষের সুযোগ হয়েছে দুটো সিরিজে কাজ করার, সেটা তো আনন্দের বটেই। আচ্ছা, আর দাদা তুমি আমাকে বলো যে তোমার বড় রিলিজ যেটা সবাই জেনে গেছে ইতিমধ্যেই, সব সোশ্যাল মিডিয়া, ফেসবুক সবাই ভীষণ ভাইরাল হয়ে গেছে, তোমার কাকাবাবু রিলিজ আছে বড় পর্দায় এসবিএফ এর। তো কাকাবাবু করার সময় আমি মানে এটা জিজ্ঞাসা করবো না যে মানে এটা করতে কিরকম, মানে কাকাবাবু করার সময় তোমার মানে আনন্দটা কেমন হয়েছে, কারণ ওখানে একটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, একটা সব বড় বড় কাস্টদের সঙ্গে তুমি অভিনয় করছো ফার্স্ট টাইম। তো তোমার সেই মানে আর একটা তুমি করেছিলে টেক্কা, বাট সেটাতে তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন না, এবার এটাতে তুমি একদম মানে যাকে বলে ভিলেন, মেন ভিলেন। তো এবার সেটা এটা করার এক্সপিরিয়েন্সটা তোমার কিরকম? একটা মানে আমরা যারা মানে অভিনয় করি, হয়তো অনেক অভিনেতা ছোটবেলা থেকে বা একটু বড়বেলা থেকেই ভাবতে থাকেন যে অভিনয় করবেন। আমি অভিনয় করবো এই ভাবনাটা আমার এসছে হচ্ছে মাধ্যমিকের আশপাশে। কিন্তু তার আগে তো আমি দর্শক হিসেবে ছবি দেখেছি, তার আগে আমি স্যারের ছবি দেখেছি, হলে গিয়ে দেখেছি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ আমি হলে গিয়ে দেখেছি। এরকম সমস্ত স্মৃতি তো আমার আছে। বা আমি যখন বাড়িতে দেখছি খেলা, দোসর, উৎসব, তখন আমি ভাবছি অভিনয় করব। ফলে এই অনেক স্মৃতি থাকে। একজন মানে আমাদের সময়ের আহ, সবচেয়ে বড় স্টার এইভাবে যদি আমি না বলি, আমি বলছি আমাদের সময়ের, আমার স্মৃতিতে ওনার ছবি যে 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 স্থায়ী ছাপ আছে ওনার ব্যক্তিত্বের বা ওনার ছবির, সেইটা তো একটা সাংঘাতিক একটা ছাপ। তো প্রথম যখন আলাপ হয়, সেইটা আমার খুব মানে এরকম অভিজ্ঞতা জীবনে কমই ঘটে যে ওনার সঙ্গে আলাপ, ফলে সেইটা খুবই একটা মানে ওই ওই মুহূর্তটা মানে বুঝতে পারছিলাম না যে কি যে হঠাৎ ঘটে গেল বিষয়টা আর কি। কিন্তু আর যেটা আমার সচেতন ভাবে মাথায় ছিল যে সেটা হচ্ছে অভিনয় করার ক্ষেত্রে একটা কি হয় যে মানে একটা বাধো বাধো ঠেকতে পারে। মানে ধরো অভিনয় করার সময় যে স্ট্রাকচার্ড ঘটনার বাইরে যে একটা কিছু আমি করে ফেললাম হঠাৎ, সেটা কি ওনার সঙ্গে করতে পারবো? মানে যেহেতু মানে কত বড় মানুষ, মানে আমি বুঝতে পারছিলাম না। সেইটা আমার একটা বিরাট শিক্ষা হয়েছে যে উনি, এটা আমার এত ভালো লেগেছে যে উনি অত বড় একজন স্টার, অত বড় একজন মানুষ, কিন্তু তিনি যখন আমার সঙ্গে মানে আমরা যখন অভিনয় করছি, সেটা তিনি একজন একেবারেই সহ অভিনেতার মতো ব্যবহার করছেন। উনি বুঝতে দিচ্ছেন না যে উনি মানে এটাই মানে ভালো অভিনেতা বা বড় অভিনেতার তো এটাই কাজ, আমি কে সেটা তো ইম্পর্টেন্ট না, চরিত্রটা তখন ইম্পর্টেন্ট। তো সেইটা হচ্ছে যে ওইটা ওই স্বাভাবিক হয়ে যাওয়াটা, আমি কিছু করে ফেলছি, উনি সেটা রিয়াক্ট করছেন, উনি কিছু, এইটা এই যাতায়াতটা আমার এত ভালো লেগেছে। সেইটা আমার কাছে খুব বড় একটা শিক্ষা। এবং এই আচ্ছা, চরিত্রটা যেহেতু আমার খুব ভালো লাগছে, ফলে খুবই আনন্দও হচ্ছে। আচ্ছা, আর তোমার লজ্জা 2 এবং কালরাত্রি 2, এই দুটো কাজের জন্য লোকে এক্সাইটেড ছিল, এবং এখনো তোমার কালরাত্রি 2 এর জন্য অধীর আগ্রহে দর্শক বসে আছে। এবার কালরাত্রিতে তোমার যে ক্যারেক্টারটা আমরা দেখেছি, সেটাও ভীষণ মানে একটা ক্যারেক্টার, যেরকম একটা পুলিশের ক্যারেক্টার হয়, তারও একটা পাস্ট আছে, সেও একটা মানে মানে একটা খিস্তি করে রেগে গেলে, যেরকমটা তোমার লজ্জার মতো ক্যারেক্টার দেখিনি, তবে কালরাত্রিতে একটা অন্যরকম পুলিশের ক্যারেক্টার আমরা দেখেছি। এই কালরাত্রির কন্ট্রাক্টটা তোমার কাছে যখন আসে, তখন কি তোমার কোনো একটা জায়গায় গিয়ে মনে হচ্ছিল যে এই যে ব্যাপারটা, এই যে খিস্তি যে ব্যাপারটা আমরা বলি, যেটা আমাদের তো ফ্যামিলি অডিয়েন্স দেখে ওয়েব সিরিজ, তোমার হইচই এর ওয়েব সিরিজ মূলত, এবার সেটা হয়ে দাঁড়িয়েছিল
আমি এটা কীর্তির মতো একটা বলছি, এবার সেটা কি লোকের কাছে সেটা কি গ্রহণযোগ্যতা পাবে? সেটা কি লজ্জার কথা বলছো, না কালরাত্রির হ্যাঁ, আমি কথা বলছো? লজ্জার কথা বলছি। হ্যাঁ, লজ্জার কথা বলছি। কাল রাত্রিতে তো খুব একটা ছিল না, আমি কাল রাত্রিটাতে আসছি, না আমি না, লজ্জার কালরাত্রির কথাটা বলছি। চরিত্রটা লজ্জার থেকে একেবারেই আলাদা একটা চরিত্র, মানে তার সঙ্গে সে একটা গালাগাল দিয়েছে বলে চরিত্রটার এক এরকম গালাগাল আমিও দিই, তুমিও দিই, সবাই দেয়। ও গালাগাল নিয়ে সেইভাবে তো বিষয় নয়। বন্ধুর সঙ্গে বসলে মস্করা করে আমরা কিঞ্চিত খাটো কথা যাকে বলে গালাগাল, সেটা আমরা দিয়ে কথা বলি, সেটা মানে সেটা দিয়ে কালরাত্রির চরিত্রটা বিচার করার কিছু নেই। এবং যে সময় ওই ওই কথাটা বলে সেটাও বলে ফেলে রিয়েলাইজ করে এটা ঠিক করিনি আমি, মানে ওটা ওইটার মধ্যেই আছে। আমি এই এত বড় করে কিছুই ভাবি না, আমি শুধু এটাই ভাবি আমি পাঠটা করতে পারবো তো, প্রথম ভাবনা। তারপরে আবার মানুষ কি ভাববেন সেটা তার অনেক পরের ঘটনা। তারপর সেই ছবিটা মানে সেই ছবি বা সিরিজ সেটা শুটিং হবে, তারপরে এডিট হবে, অমুক হবে, মিউজিক হবে, অনেক কিছু হবে, তারপরে সে তো অনেক পরের ঘটনা। ও ততদিন আমি ওইটা আমার মাথাতেই আসে না যে মানুষ কিভাবে কি হবে, এইসব ভাবিই না আমি। আমি শুধু এইটাই ভাবি যে চরিত্রটা এসছে না, প্রাথমিক আনন্দ হয়। দ্বিতীয় হয় যে নির্দেশককে, তার সঙ্গে আমি আগে কাজ করেছি কিনা, যদি নতুন কাজ করি সেটা মানে হয় না যে বাহ এটা কাজ করতে পারবো, এরকম একটা আনন্দ হয়। আর দ্বিতীয় হচ্ছে প্রথম কথাটাই মাথায় আসে আমি কি পাঠটা করতে পারবো, মানে ট্রুথফুলি কি সেটা আমি ডেলিভার করতে পারবো, এই ভাবনাতেই আমি আটকে থাকি। তারপরের ভাবনা আমার খুব একটা কিছু মাথায় আসে না। আচ্ছা, এবং তুমি হইচইতে যে কটা কাজ করেছো তার মধ্যে প্রত্যেকটা হিট। এবার আমি যদি আসি একটু তালমার রোমিও জুলিয়েট নিয়ে, তো তালমার রোমিও জুলিয়েটের কাজটাতে আমার ওই কাজটা পার্সোনালি খুবই ভালো লাগে। তোমার যে কাজটার মধ্যে একটা অন্যরকম তোমাকে আমরা পেয়েছিলাম, মানে অন্যরকম অনুজয় চ্যাটার্জিকে আমরা পেয়েছিলাম, যেটা একদমই বাদ বাকি যে ক্যারেক্টার গুলো ততদিনে তোমার লজ্জা হয়ে গেছে, কালরাত্রিও হয়ে গেছে, এবার সেই রকম নয়। এবার এই ক্যারেক্টারটা করার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো, মানে এই ক্যারেক্টারটা করার সময়ও কি তোমার সেম ভাবনাটাই এসেছিল মনে যে আমি পারবো কিনা? আর একটা কমফর্ট ছিল, যেহেতু অর্পণ আমার থিয়েটারের বন্ধুত্বটা আমাদের আরো বেশি হয়েছে এই কাজটা করতে গিয়ে। কিন্তু আমার খুবই পরিচিত মানুষ, অর্পণ আমায় চিনতো, কাজ দেখেছে, আমি অর্পণের অভিনয় দেখেছি, ওর নির্দেশিত নাটক দেখেছি। সেইটা ছিল। দুর্বার লিখেছে ফলে, এবং অনির্বাণ দা ক্রিয়েটিভ ডিরেক্টর, অনির্বাণ দার সঙ্গে তার আগে দুর্গ রহস্য করেছি, ইয়ে করেছি, আরেকটি ছবিতে কাজ করেছিলাম, ছবিটা এখন রিলিজ করেনি। যাই হোক, তো একটা মানে বন্ধুত্বের একটা কমফর্ট আমার এমনি ছিল। ফলে পাঠটা করতে পারবো কিনা সেটা সে ভাবনা তো অভিনেতা হিসেবে এমনি মাথায় থাকে যে সেটা ঠিক করে করতে হবে আমায়। আর যেহেতু বন্ধুরা ছিল ফলে না, মানে বন্ধুরা থাকলে যেটা হয় যে ফেলিয়ারের ভয়ে কমে যায়। হ্যাঁ, মনে হয় যে ধরা যাক আমরা আমরা তো অনেকদিন মানে ওয়ার্কশপ করেছি, ডায়ালেক্ট নিয়ে ওয়ার্কশপ করেছি আমরা, সিন নিয়ে বসেছি, এই সিনটার মোটিভেশন কি, এই সিনটা কিভাবে হতে পারে। অর্পণ বলেছে এই সিনটা ও কিভাবে শুট করতে চায়, ওর লোকেশন দেখে আসার পর বলেছে এই লোকেশনটা এইরকম, এটা এরকম, ফলে তার একটা ছবি দেখিয়েছে যে তোমাদের এই সিনটা এইখানে শুট হবে বা এরকম একটা ধারণা তৈরি হয়েছে। এবং আমি যেহেতু দুর্বারের সঙ্গে থিয়েটার করেছি, দুর্বার হচ্ছে নর্থ বেঙ্গলের মানুষ, এই তালমা গল্পটাও তাই। এবং নাম নেই, অর্থাৎ দুর্বারদের যে দল, সেই দলে আমার অনেক বন্ধু বান্ধব ভাই, তারাও নর্থ বেঙ্গলের। ফলে ডায়ালেক্টটা আমি শুনতাম, তারা নিজেদের মধ্যে যখন কথা বলতো সেই ডায়ালেক্টটা আমি শুনতাম, আমিও মজা করে তাদের সঙ্গে এই ডায়ালেক্টে কথা বলতাম। সেটা আমার কাজে লেগেছে এই এই কাজটায়। এবং সব মিলিয়ে এটা, এই কাজটার সঙ্গে বন্ধুরাই জুড়ে ছিল সবই। প্রায় আমরা যারা অভিনেতা বা কাজ করেছেন ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্টে সবাই কম বেশি আমরা বন্ধু ছিলাম। ফলে সেই কাজটা একটা আমার কাছেও খুব ইম্পর্টেন্ট কাজ এবং খুব ভালো লাগার কাজ তালমার। আচ্ছা, আর তোমাকে আমি আর একটা কোশ্চেন রাখবো, যেটা খুব বেসিক একটা কোশ্চেন, বাট তোমার কাছে আমি রাখবো যে তোমার অ্যান্সারটা প্রত্যেকের অ্যান্সার আলাদা হয়। যে তুমি যেহেতু থিয়েটার দীর্ঘদিন ধরে করেছো এবং এখনো করছো, এই থিয়েটার থেকে তোমার একটা সিনেমা বা ওয়েব সিরিজ এখানে যে তুমি আসছো, বা একটা অডিও স্টোরি, তুমি তোমাকে যেটা বললাম অডিও স্টোরিতে যে আসছো, তোমার কাছে কোনটা বেশি টাফ লাগছে? কারণ আমরা শুনেছি যে থিয়েটারটা খুবই টাফ, এবার তোমার কাছে কোনটা বেশি টাফ? সবই টাফ, কোনোটাই তো আমার খুব সহজ কিছু লাগছে না। সবকটারই আলাদা আলাদা শিক্ষা, সবকটারই আলাদা আলাদা অ্যাপ্রোচ। অভিনয়টা সব জায়গাতেই এক, মানে এক, মানে আমি বলছি অভিনয়ের মনটা, সেই মনটা তো লাগবেই, যে যে চরিত্র করছি তার মনটা ছোঁয়ার যে চেষ্টা, সেই চেষ্টাটা তো সব জায়গাতেই এক। এটা একদমই ব্যক্তিগতভাবে আমার মত, অন্য অভিনেতা নিশ্চয়ই অন্যভাবে ভাবেন বা
ই করেন আমি জানি না, কিন্তু আমার কাছে টাফ বা সহজ এইভাবে তো আজকে শুটিং শুটিং তো খুব সহজ, এইভাবে তো হয় না। বা অডিও স্টোরি আমার কাছে খুব সহজ। অডিও স্টোরি তুলনামূলক আমার কাছে আরামের কাজ, কারণ তার কারণ হচ্ছে এসি টেসি চলে, গরম লাগলে এসি চালিয়ে দেওয়া হয়, টুক করে গিয়ে চা খেয়ে আসা যায়, ধূমপান করে আসা যায়, হ্যাঁ বিষয়টা চেয়ারে বসে একটুখানি ইয়ে করা যায়, সেই হিসাবে শারীরিক একটু আরাম আছে। কিন্তু মানে কাজটা তো কাজই, মানে সেইটা তো আর খুব সহজে হয়ে যাচ্ছে না। সেটা তো আমার চেষ্টা করে ভেবে, নির্দেশক আছেন উল্টো দিকে, যেহেতু আমি অনেক বেশি কাজ গপ্পমীরের সঙ্গে করি, তার কারণ হচ্ছে মির্দা আছেন, ফলে মির্দা বলেন যে এইটা এইটাই এরম করে দেখ বাবা, এটা ভালো হলো, বা না এটা কিন্তু অতটা একটু স্পিডে হচ্ছে একটু, এই যে অনেক কিছু আসে সেইটা আমাকে অ্যাডাপ্ট করে করা। শুটিং এর ক্ষেত্রে যে ধরো মানে একটা ধারণা নিয়ে আমি সেটে গেলাম, কিন্তু কম্পোজিশনটা আমি তো জানি না, আমি সেটে গিয়ে জানতে পারবো, বা ক্যামেরা পজিশন কি হবে আমি সেটে গিয়ে জানতে পারবো, আমি অভিনেতার মনটা জানি, ও চরিত্রের মনটা জানি। তো যাই হোক, তো ফলে সব রকম কাজে সব রকম চ্যালেঞ্জ। আর থিয়েটার যেহেতু আমার প্রথম অভ্যেস করা হচ্ছে, যে থিয়েটার রিহার্সালে যাওয়া, এটা আমার ছোটবেলার অভ্যেস। মানে আমি কলকাতা শহরে আসার পর থেকে আমি কোনোদিন এই অভ্যেসের বাইরে যাইনি। সন্ধ্যেবেলা রিহার্সালে যাওয়ার যে অভ্যেস, থিয়েটার দলের যে অভ্যেস, সেই অভ্যেসের বাইরে আমি কখনো যাইনি, ফলে সেটা আমার অভ্যেসে ঢুকে গেছে। কিন্তু তাহলেও থিয়েটারে পাঠ করাটা সহজ একেবারেই নয়, কোনো কিছুই সহজ নয়। তোমার কোনো কিছু মনের কাছের হতে পারে, এবার এক একটা সময় পারলেই মনের কাছের হয়, ভাল লাগে। তো সেই ভালো লাগাটা পারলে তো সব কাজেই হয়। হ্যাঁ, ফলে কোনোটাই সহজ এইভাবে আমি খুব একটা ভেবেও দেখিনি। থ্যাংক ইউ দাদা, তোমার টাইম থেকে টাইম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমার আপকামিং কাজ বা তোমার কাজ নিয়ে দর্শককে যদি একটু কিছু বলে দাও যাওয়ার আগে, ভালো হয়। না, প্রথম কথা হচ্ছে যে তোমাকে ধন্যবাদ যে আড্ডা দেওয়া গেল এইটা, বা নতুন মানুষের সঙ্গে তোমার সাথে এর আগে আমার আড্ডা হয়নি, ফলে আলাপও সেরকম ভাবে ছিল না, ফলে সেইটা একটা ভালো লাগলো তোমার সাথে আলাপ করে, আড্ডা দিয়ে। আর মানে দর্শকদের এইটা বলার, যারা আমার কাজ ভালোবাসেন বা যারা আমার কাজ দেখেন, সেটা মানে তাদের কাছে আমার খুবই মানে কৃতজ্ঞতা, প্রথম স্বীকার করার যেটা হচ্ছে কৃতজ্ঞতা। কারণ আমি যখন প্রথম, যে কোনো তরুণ অভিনেতাই যখন প্রথম অভিনয় করতে আসেন, তিনি তো কখনো ভাবেন না যে কোনো একজন মানুষ যদি বলেন যে আমার তোমার কাজ খুব ভালো লাগে, এটা তো একটা বিরাট পাওয়া। হ্যাঁ, আমার মনে হয় এইটার জন্যই একটা মানে একটা উল্লাসময় দিন কাটানো যায়, যে একজন বলেছেন তোমার কাজ আমার ভালো লাগে। অভিনেতা আর কি কি আর তার আনন্দ হতে পারে মানে কোনো কাজ করে, কিন্তু মানুষও যখন বলেন যে ভাল লাগলো, তো সেটা খুবই আমার কাছে মানে আনন্দের, উল্লাসের। তো তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা যে তারা আমার কাজ দেখেন বা দেখেছেন। আমার তাদের কাছে একটাই চাওয়া যে নতুন কাজ হলে আপনারা দেখবেন, আপনাদের কেমন লাগলো যদি জানতে পারি, ভাল লাগবে। কিন্তু সেটা হচ্ছে যে অভিনেতা অভিনয় করে তো আসলে দর্শকের জন্য, নিজের জন্য, দর্শকের জন্য, ফলে আপনারা খুব গুরুত্বপূর্ণ। এবং সকলে এই সময় যতটা পারা যায় মানে গোল না বাঁধিয়ে নিজেদের মধ্যে, ও অমুক ও তমুক, ও বেটে ও কালো ও ভালো, এইসব গোল না বাঁধিয়ে একসাথে ভালো করে যদি আমরা থাকতে পারি, এই সময় আমার মনে হয় সেটা সবচেয়ে জরুরি। আর তোমাকে আরেকটা কথা বলার আছে, যেটা আমি বিভিন্ন ফেসবুক পেজে আমি দেখছিলাম, যেটা হচ্ছে যে তুমি সন্তান বলে ফিল্মটা, আমি তুমি দেখেছো কিনা আমি জানি না, যেটা এসবিএফ এর তরফ থেকে করেছিল মিঠুন না, চক্রবর্তী, আমার ঋত্বিক দেখা হয়নি না। চক্রবর্তী। হ্যাঁ, না, আমার দেখা হয়নি। ওই সন্তান দেখার পর ঋত্বিক চক্রবর্তীর উপর লোকে যে রাগটা হয়েছিল, সেটা তোমার লজ্জা টু দেখার পর লোকে তোমার উপর হচ্ছে, মানে সেই তুমি অভিনয়টা করতে পেরেছো সেরকম, মানে সেটা লোকের মনে আছে যে এই ক্যারেক্টারটা, মানে লোকে ওই রাগটা হচ্ছে যে এই ক্যারেক্টারটা কেন এরকম করলো, সেটা আমি বিভিন্ন ফেসবুক পেজে আমি দেখছিলাম। আমিও যারা আমাদের পরিচিত যারা রয়েছে তাদের মধ্যে আমি দেখছিলাম বলা বলি করছে যে পার্থ বলে ক্যারেক্টারটা মানে এরকম ভাবে লাস্টে জবাব দিয়েছে। আমি হ্যাঁ, এটা সেটা দেখছিলাম, আনন্দের আমার আমার ভালো কাছে। লাগছে। হ্যাঁ, আমার কাছেও আনন্দ লাগলো, খুবই ভালো লাগলো এটা শুনে। হ্যাঁ, তো দাদা তুমি একটু যাওয়ার আগে আরেকটা কথা বলে দাও, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, কারণ তুমি বললে একটু দর্শক করে দেবে। আপনারা যারা আমাদের এই আড্ডা শুনলেন, এবং যারা সৌম্যর এই পেজের, এই চ্যানেলের অন্যান্য আড্ডা শুনেছেন, তাদের কাছে আমার অনুরোধ যে সিস্টেমেটিক সৌম্য এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, এবং এইখানে সৌম্য যে সমস্ত কন্টেন্ট আপনারা আপলোড করে সৌম্য, সেগুলো আপনারা শুনতে পাবেন, এবং আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থেকো সৌম্য।